ওগো, তোমার কি ঘুম হলো? হোটেলে যাবে না? বেলা তো কম হলো না, এখনো নাক ডেকে যে ঘুমাচ্ছ। নাক ডেকে ঘুমালে কাজে যাবে কখন? আরে তাই তো, বেলা তো অনেক হয়ে গেছে। আমি এক্ষুনি কাজে যাচ্ছি গিন্নি। হ্যাঁ গো, কাজে যাবার আগে একটু খেয়ে যাবে না? না গো গিন্নি, আজ অনেক দেরি হয়ে গেছে। খেতে বসলে আরো দেরি হয়ে যাবে, তখন যে মালিকের হাতে বোকা খেতে হবে। ওগো, আমি বলি কি, তুমি এই কাজটা ছেড়ে দাও, অন্য কাজ খোঁজো। দিন রাত খেটে তো ঠিক মতো ঘুমাতেও পারো না, ঠিক মতো খেতেও পারো না। প্রতিদিন সকালবেলা কাজে বের হও, আর বাড়িতে ফেরো সেই গভীর রাতে। এটা দেখতে যে আমার কাছে ভালো লাগে না গো। আমি বলি কি, ওই মহাজনের কাছে তুমি আর কাজ করো না। কাজটা ছেড়ে দিলে তো আর কোনো কাজ পাবো না, তখন এই সংসারটা কিভাবে চলবে বলো? এমনিতেই আগের কাজ চলে যাবার পর এই কাজটা খুব কষ্টে পেয়েছি। এই কাজটাও চলে গেলে সবাইকে নিয়ে পথে বসতে হবে। তাও তো তুমি ঠিক কথাই বলেছ। আচ্ছা, এবার তাহলে কাজে যাও। হ্যাঁ গিন্নি, যাচ্ছি। আজও কিন্তু কাজ শেষ করে বাড়ি আসতে রাত হবে। তুমি মিনুকে নিয়ে খেয়ে ঘুমিয়ে পড়ো। কি রে রতন, সকাল থেকে দেখছি তুই একাই হোটেল সামলাচ্ছিস। তাও মতিন কোথায়? ও এখনো আসেনি? না মালিক, ও আজকেরও কাজে দেরি করে আসবে। এত দেরি করে আসলে যে কাজের অনেক ক্ষতি হয় মালিক। আমার একার পক্ষে এত কাজ করা তো সম্ভব নয়। আমার তো চার হাত পা নেই যে একাই সব কাজ করব। হ্যাঁ রে রতন, তা তুই ঠিক বলেছিস। দিন দিন মতিন কাজে অনেক দেরি করে আসছে। এভাবে কাজ করলে চলে নাকি? শুধু কি দেরি করে আসে মালিক, আপনি না থাকলে কাজেও অনেক ফাঁকি দেয়। আমি আপনাকে বলেছিলাম মতিনের একটা ব্যবস্থা করতে। এভাবে তো আর হোটেলের ব্যবসা চলে না। কি রে রতন, আমাকে নিয়ে কিছু বলছিস না কি রে? না না মতিন ভাই, তোমার নামে আমি কি বলবো? কি যে বলো তুমি, যাই আমি কাজ করি। কি রে মতিন, তুই আজও দেরি করে আসলি? বলি, এটা কি তোর বাপদাদার হোটেল নাকি যে বেলা 12টার সময় কাজে আসবি? কর্তাবাবু, আজ ঘুম থেকে উঠতে একটু দেরি হয়ে গেছে, আমাকে আজকের মতো মাফ করে দিন। কর্তাবাবু, আমি আর কখনো দেরি করে আসবো না। প্রতিদিন তোর একই কথা শুনতে শুনতে আমার কান ঝালাফালা হয়ে গেছে। আমি আর তোর কোনো কথাই শুনতে চাই না। হতচ্ছাড়া, যখন তোর কাজ চলে গিয়েছিল আমি তোকে কাজ দিয়েছিলাম, আর তুই আমার কাজেও ফাঁকি দিস। কর্তাবাবু, হোটেলের সব কাজ শেষ করে থালা বাসন পরিষ্কার করে অনেক রাতে বাড়ি গিয়ে ঘুমাই, তাই তো সকালে তাড়াতাড়ি উঠতে পারি না। তবে আজ থেকে আমি আর দেরি করব না। থাক, হয়েছে হয়েছে, তোকে আর কষ্ট করে কাজে আসতে হবে না। তুই কাল থেকে আমার কাজে আসবি না, বুঝলি? তোর পাওনা টাকা যা বাকি আছে তা নিয়ে বিদায় হ। না না কর্তাবাবু, আমাকে কাজ থেকে তাড়িয়ে দিবেন না। কাজ না থাকলে যে বউ বাচ্চা নিয়ে না খেয়ে মারা যাব, আমার সাথে এমনটা করবেন না। চুপ কর, পাওনা টাকা নে, না হলে পাওনা টাকাও পাবি না। পাওনা টাকা নে আর বিদায় হ। মতিনের কাজ না থাকায় মনের কষ্টে গাছের নিচে বসে কান্না করছিল মতিন। সেই গাছের উপরেই থাকতো এক শাকচুন্নি। গাছের উপরে বসে সে মতিনের সকল কথা শুনছিল। এখন আমি কি করব? কাজ নাই, মহাজন আমার সাথে এটা করতে পারলো। এখন বউ বাচ্চাকে নিয়ে কি খেয়ে বেঁচে থাকবো? হে বিধাতা, পথ দেখাও। আহারে, বেচারা গরিব মানুষের দুঃখ কখনো তাদের পিছু ছাড়ে না। লোকটি যদি সৎ হয় তাহলে আমি তার উপকার করব। লোকটি সৎ কিনা আমি তা একবার পরীক্ষা করে দেখি তো। এই বলে শাকচুন্নি এক বুড়ির বেশ ধরে মতিনের কাছে এলো। বাবা, আমাকে একটু সাহায্য করবি? দুদিন হলো কিছু খাইনি, ক্ষুধার জ্বালায় যে আর হাঁটতেও পারছি না। আপনি না খেয়ে আছেন, আমার কাছে তো এই সামান্য টাকাই আছে। তাও যদি তাকে দিয়ে দিই, তাহলে বউ বাচ্চা নিয়ে কি খাবো? হ্যাঁ বাবা, না খেয়ে আছি। কেন বুড়িমা, আপনার তিন কুলে কেউ নেই? না বাবা, আমার কেউ নেই, স্বামী মারা গেছে অনেক আগেই।
আমার কোনো ছেলে পেলেও নেই, শরীরে তো কোনো শক্তি নেই, তাই কাজও করতে পারি না। মানুষের কাছে সাহায্য পেয়েই কোনোভাবে আমার দিন চলে। কেউ যদি সাহায্য করে তাহলেই দুমুঠো খেতে পারি, তা না হলে ঠিক মতো খেতেও পারি না। বুড়িমা তো আমার থেকেও দুঃখী। বুড়িমা, আমার কাছে এই কিছু টাকা আছে, আপনি এই টাকা নিন, খাবার কিনে খাবেন। এই টাকা দিয়ে আপনার কিছুদিন চলে যাবে। তোমাকে অনেক ধন্যবাদ বাবা, কিন্তু তোমার মুখটা অমন শুকনো দেখাচ্ছে কেন? আর কি বলবো বুড়িমা, আমিও তোমার মতন দুঃখী। তফাৎটা শুধু তোমার গায়ে শক্তি নেই আর আমার গায়ে শক্তি আছে। এরপর মতিন বুড়িকে তার সাথে ঘটে যাওয়া সব ঘটনা খুলে বলল। তাহলে বাবা, এই টাকাটা তোমারই বেশি দরকার, এই টাকা তুমি নিয়ে যাও। না বুড়িমা, আল্লাহ আমার একটা ঠিক ব্যবস্থা করে দিবেন। তোমাকে কি একটি কথা বলবো বাবা? হ্যাঁ বুড়িমা, বলুন। আমার স্বামীর একটি ছোট হোটেল ছিল, সে মারা যাবার পর আমি কিছুদিন সেখানে কাজ করে খাবার জোগাতাম। এখন তো আর পারি না। তুমি তো আমার ছেলের মতোই, তুমি চাইলে সেখানে তোমার নতুন হোটেল চালু করতে পারো। তুমি শুধু আমাকে 3 বেলা একটু খেতে দিও বাবা। আচ্ছা বুড়িমা, আমি আমার গিন্নিকে বলে দেখি, তারপর তোমাকে জানাবো। তা তোমার বাড়ি কোথায় গো? কিছু দূর গেলেই আমার বাড়ি। কি গো, আজ এত তাড়াতাড়ি চলে এলে যে? তোমার কি শরীর ঠিক আছে নাকি, নাকি শরীর আবার খারাপ হয়ে গেল? আর বলো না গিন্নি, আজ অনেক দেরি করে কাজে যাওয়ায় কর্তাবাবু আমাকে কাজ থেকে বের করে দিয়েছে। যাক, ভালোই হয়েছে। ওই কর্তাবাবুর কাজ করতে করতে তুমি যে তাড়াতাড়ি অসুস্থ হয়ে পড়তে, আর কাজ করতে করতে ঠিক মতো না পারো খেতে, না পারো ঘুমোতে। কিন্তু গিন্নি, এখন থেকে আমাদের সংসারটা চলবে কিভাবে? বিধাতা যা কপালে রেখেছে তাই হবে। কিন্তু তার আগে বলো তো, তোমাকে কি তোমার মহাজন তোমার পাওনা টাকা দিয়েছে? আর বলো না গিন্নি, কর্তাবাবুর দেওয়া পাওনা টাকা নিয়ে ফেরার পথে এক বুড়িমার সাথে দেখা হলো। তিনি অনেক ক্ষুধার্ত ছিলেন, সাহায্য চাইলেন, তাই ওই টাকাগুলো তাকে দিয়েছি। তার তিনকুলে কেউ নেই। আচ্ছা, দিয়েছো, ভালো হয়েছে। আল্লাহ আমাদের একটা ব্যবস্থা ঠিকই করবে, দেখো। আরে শোনোই না সব কথা। কি কথা গো, বলো। ওই বুড়িমার স্বামীর নাকি একটা হোটেল ছিল, এখন তার বয়স হয়ে গেছে, স্বামীও মারা গেছে। তাই বুড়িমা বলল তার সেই পুরনো হোটেল আমি আবার চালু করি। তার বিনিময়ে তাকে শুধু 3 বেলা খাবার দিতে হবে। আলহামদুলিল্লাহ, এটা খুবই ভালো কথা। উনি ঠিক কথাই বলেছে। এবার তুমি নিজেই একটা ভাতের হোটেল দাও, আর বুড়িমার কেউ না থাকলে আমরাই না হয় তার দেখাশোনা করব। তা না হয় বুঝলাম, টাকা পাবো কোথায়? ব্যবসা দাঁড় করাতে তো অনেক টাকা লাগবে। আমি থাকতে তুমি এত চিন্তা করছো কেন? আমার যে সোনার বালা আছে না, তা বিক্রি করে যে টাকা হবে ওই টাকা দিয়ে ছোট করে একটা ব্যবসা চালু করো। আর শোনো, খাবারের দাম খুব কম রাখবে, যাতে করে গরিব মানুষরাও সে খাবার খেতে পারে। আচ্ছা গিন্নি, তাহলে আমার আর বুড়িমার কথা মতো সস্তা মাংস ভাতের হোটেল খুলেই ফেলি। এরপর শাকচুন্নি তার জাদু দিয়ে একটি হোটেল বানিয়ে রাখে মতিনের জন্য। আর মতিন সেই হোটেলে তার সস্তা মাংস ভাতের হোটেল চালু করে। এই যে রহিম বাবু, আমার বিলটা কত হয়েছে? এই রতন, উনি কি কি খেয়েছে রে? আজ্ঞে কর্তাবাবু, উনি 1 প্লেট ভাত, 1 বাটি মাংস কষা, 1 বাটি ডাল খেয়েছে। তাহলে আপনার বিল হয়েছে 350 টাকা। কি, 350 টাকা? আরে ভাই, আপনি তো এখানে ডাকাতি করতে বসেছেন দেখছি। আমার আগেই দাম জেনে খাওয়া উচিত ছিল। আপনাকে তো জোর করে খাওয়াইনি, আপনি নিজেই খেয়েছেন। এখন বিল যা হয়েছে তা দিয়ে কেটে পড়ুন তো। এই ভাত আছে, ভাত ভাত, গরম গরম ভাতের সাথে আরও আছে ডাল, মাংস। আসুন ভাই আসুন, আসুন, সস্তায় মাংস ভাত
ফুরিয়ে গেলে আর পাবেন না। কি বললে বাবু? সস্তায় মাংস ভাত? তা কত সস্তায় বিক্রি করছো শুনি? আসুন চাচা আসুন, আপনার কাছ থেকে দাম আরো কমিয়ে রাখবো। তা না হয় কম রেখো। তা কত কমে দিচ্ছ মাংস ভাত সেটা আগে বলো তো বাবু। গরম গরম এক থালা ভাত আর এক বাটি মাংস, মাত্র 100 টাকা, সাথে এক বাটি ডাল ফ্রি। কি বললে বাবা? ঠিক মতন শুনতে পাইনি। যা বলেছি তা ঠিকই শুনেছেন চাচা, মাত্র 100 টাকায় মাংস ভাত। কি বললে বাবা? মাত্র 100 টাকা? তা মাংস আবার পচা দেবে না তো? না না চাচা, একেবারে টাটকা মাংস, সুজন কসাইয়ের কাছ থেকে কিনে আনা। এসব কি বলছো বাবা? তাহলে জলদি করে আমার এক থালা ভাত দাও তো। অনেকদিন মাংস দিয়ে ভাত খাইনি, আজ পেট ভরে মাংস ভাত খাবো। হ্যাঁ চাচা, এখনই দিচ্ছি। এই যে ভাই, এক বাটি ডাল দিয়ে ভাতের দাম কত হবে? আমার কাছে মাত্র 200 টাকা আছে। এই টাকায় কতটুকু ডাল ভাত পাবো আমি? এসব কি বলছেন বোন? 200 টাকায় ডাল ভাত নয়, বরং 2 প্লেট মাংস ভাত পাবেন। 200 টাকায় মাংস ভাত? মাংস ভালো হবে তো, নাকি আবার কাকের মাংস দিচ্ছেন? না না বোন, আমি অসৎ ব্যবসা করি না, টাটকা মাংস, একবার খেয়েই দেখুন। আচ্ছা, দিন তো দেখি, খেয়ে কেমন লাগে মাংস ভাত। কি রে রতন, আজ রান্নাটা ভালো হয়নি নাকি? খদ্দের এত কম এসেছে কেন? আজ্ঞে কর্তা বাবু, আজকের রান্নাটা ঠিক আছে, তবে খদ্দের অনেক কম এসেছে। কেন, আজকাল মানুষ হোটেলে খাওয়া কমিয়ে দিল নাকি? না না কর্তা বাবু, মানুষ হোটেলে খাওয়া কমায়নি, তবে তারা অন্য কোথাও খাচ্ছে, আর সেটা অন্য কোথাও না, ওই মতিনের হোটেলে। কি বললি রতন? মতিনের হোটেল মানে? হ্যাঁ, আমি সত্যি বলছি। মতিন রাস্তার ধারে সস্তায় মাংস ভাতের হোটেল দিয়েছে। ওর হোটেলে মাংস ভাত অনেক সস্তা হওয়ায় সবাই ওর হোটেলেই খেতে যাচ্ছে। বলিস কি রতন, হতচ্ছাড়া আমার হোটেলে কাজ করে আমাকেই পথে বসাতে রাস্তায় নেমেছে? না না না, ওকে যেভাবেই হোক থামাতে হবে। কিন্তু কিভাবে কর্তা বাবু? মতিনকে কিভাবে থামাবেন? সবাই যে ওর দোকান থেকে সস্তায় মাংস ভাত কিনে খায়। শোন রতন, আজ মশাল ঠিক করে রাখিস, চুপি চুপি রাতে ওর বাড়ি গিয়ে যে করেই হোক ওই সস্তা ভাতের হোটেলের 12টা বাজিয়ে ছাড়বো। হা 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 হা। আরে বাহ, আজ প্রথম দিনেই তো তুমি বেশ টাকা আয় করেছো। পুরো 5,000 টাকার মাংস ভাত বিক্রি করে আয় করেছে 6,000 টাকা। পুরো 1,000 টাকায় তোমার আজকে লাভ হয়েছে। হ্যাঁ গো গিন্নি, আজ প্রথম দিনই মাংস ভাত খুব বিক্রি হয়েছে, অনেকে খেতে না পেরে চলেও গেছে। আমি তো ভেবেছিলাম বিক্রি হবে না। বলো কি গো, না খেতে পেরে চলে গেছে? তাহলে তো কাল থেকে বেশি বেশি করে রান্না করে দিতে হবে। না গো গিন্নি, শুধু রান্না করে দিলেই চলবে না, তোমাকেও সাহায্য করতে হবে। এত গ্রাহক আসে, আমি একা পারি না। আচ্ছা বেশ, ঠিক আছে, আমি তোমাকে কাল থেকে তোমার হোটেলে সাহায্য করব। তা তুমি বুড়িমাকে খেতে দিচ্ছ তো ঠিক মতো? হ্যাঁ গো, তাকেই আগে খেতে দিই, আর সেই জন্য আজ আমাদের এই অবস্থা। তাকে কিভাবে ভুলি বলো তো? তার জন্যই আজকে আমাদের এই অবস্থা। তার অবদান আমাদের কখনোই ভোলা উচিত নয়। আচ্ছা ঠিক আছে, কাল সকাল সকাল উঠতে হবে। এখন তাড়াতাড়ি ঘুমাও। কি ব্যাপার, এই বজ্জাত বেটা দুটো এত রাতে মতিনের হোটেলে কেন? ব্যাপারটা তো দেখতে হয়। হতচ্ছাড়া মতিন সবসময় আমার হোটেলে কাজ করে, এখন আমার ব্যবসায় লালবাতি জ্বালাতে রাস্তায় মাংস ভাত বিক্রি করছিস? না না বাপু, আমি তো তা হতে দিতে পারি না। আমার ব্যবসার লাল বাতি জ্বালানোর আগে তোর ভাতের ব্যবসায় আমি জ্বালিয়ে দেব। হা 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 হা। আমি কি আগুন জ্বালাবো? হ্যাঁ রে রতন, আর কিসের অপেক্ষা করছিস? জলদি করে ওর হোটেলটা জ্বালিয়ে দে তো দেখি। আজ্ঞে কর্তা বাবু, এক্ষুনি দিচ্ছি। ওরে বেটা বজ্জাত, এই ব্যাপার, মতিনের হোটেল তুই জ্বালিয়ে দিবি? দাঁড়া, তোদের মজা দেখাচ্ছি আমি। এরপর রতন যখনই আগুন হোটেলে জ্বালাতে যায়, তখনই শাকচুন্নি তার মায়া শক্তি দিয়ে
আগুনকে নিভিয়ে দেয়। আবারও যখন আগুন জ্বালাতে যায় তখন আগুন হোটেলে না পড়ে মহাজনের মাথায় গিয়ে পড়ে, আর অমনি মহাজন ছটফট করতে লাগলো। এ কি করলি রে হতচ্ছাড়া রতন? তোকে হোটেলে আগুন দিতে বলেছি, আমার মাথায় দিতে বলিনি। ভুল করে হয়ে গেছে কর্তাবাবু, মনে হলো কেউ আমার ধাক্কা দিল। পাজি রতন, আবারও কথা বলছিস? বাঁচা আমাকে, এখন বাঁচা। ওরে বাবারে, জ্বলে গেল, পুড়ে গেল। এই বলে পরের ক্ষতি করতে গেলে সবার আগে নিজের ক্ষতি হয়। ওরে বাবারে, এটা আবার কি? এ তো শাকচুন্নি। হ্যাঁ, আমি শাকচুন্নি। তুই অন্যের জন্য যে কুয়া খুঁড়েছিস সেই কুয়াতে নিজেই পড়েছিস। আর যদি কোনোদিন মতিনীর ক্ষতি করতে চাস তাহলে সেদিন আমি তোদের ঘাড় মটকাবো, আর তোদের ঘাড় আর মাথাকে চিবিয়ে চিবিয়ে খাবো। ভুল হয়েছে আমাদের, আমাদের ক্ষমা করে দাও। আর কখনো এমন ভুল করব না। মনে থাকে যেন। বহু বছর আগের কথা, গভীর জঙ্গলের ধারে বাস করত নরেন কাঠুরিয়া। কাঠুরিয়ার স্ত্রী মারা যাবার পর সে লতাকে বিয়ে করে, কিন্তু লতা কাঠুরিয়ার ছেলে মেয়েকে একদম পছন্দ করত না। নরেন কাঠুরিয়ার এক ছেলে স্বপন ও এক মেয়ে মিতু। তাদের ছিল ভারী দুর্দশা, খুব কষ্টে তাদের দিন চলছিল। বাবা, ও বাবা, অনেক খিদে পেয়েছে, কিছু খেতে দাও না। ঘরে তো কিছু খাবার ছিল, তোদের জন্য রেখে গিয়েছিলাম, তোরা খাসনি? সব খাবার তো মা একাই খেয়ে ফেলেছে, আমরা দুই ভাই বোন না খেয়ে আছি। এই বলে মিতু খিদের জ্বালায় কান্না করতে লাগলো। কি হয়েছে কি? এত চেঁচামেচি কিসে? তুমি ছেলে মেয়েদেরকে খেতে দাওনি, সব খাবার একাই খেয়েছো। তোমার কপাল ভালো যে আমি তোমার ছেলে মেয়েদের এই বাড়িতে থাকতে দিয়েছি, আর ওদের আমি এত খাবার দাবার দিতে পারবো না, বুঝলে? ভালো লাগলে ওদের এই বাড়িতে রাখো, না হলে এখনই ওদেরকে এই বাড়ি থেকে তাড়িয়ে দাও। এই বলে মালতী সেখান থেকে চলে যায়। কাঁদিস না মা, চল আমি তোদের জন্য কিছু খাবারের ব্যবস্থা করে দিই। শোনো কাঠুরিয়া, কালকে তোমার ছেলে মেয়েকে বনের গভীরে ছেড়ে দিয়ে আসবে, আর ঘরে যে খাবার থাকবে তা দিয়ে আমি আর তুমি খেয়ে বেঁচে থাকবো, বুঝলে? ওদের আমি বসে বসে এভাবে খাওয়াতে পারবো না। না না, তা কিভাবে হয়? ওরা আমার সন্তান, বনে ছেড়ে দিয়ে আসলে তো হিংস্র প্রাণী ওদের মেরে ফেলবে। আর তুমি যদি ওদের ছেড়ে দিয়ে না আসো তাহলে আমি ওদের মেরে ফেলবো। কি করবে ভেবে নিও। কাঠুরিয়া সারা রাত দুই সন্তানের মাথার কাছে বসে চিন্তা করতে থাকে যে সে কি করবে। হে আল্লাহ, তুমি আমায় কেমন পরীক্ষায় ফেললে? আমার সন্তানদেরকে সকল বিপদ থেকে তুমি বাঁচিয়ে রেখো। আজ তোমরাও আমাদের সাথে যাবে কাঠ কাটতে। আজ কেন তুমি আমাদেরকে নিয়ে যাচ্ছ? তোরা সাথে গেলে আমি বেশি বেশি কাঠ কাটতে পারবো, তোরাও ভালো ও বেশি খাবার খেতে পারবি। ঠিক আছে বাবা, চলো। এরপর কাঠুরিয়া স্বপন ও মিতুকে নিয়ে বনের গভীরে যায়। তোমরা এখানে বসো, আমি সামনে গিয়ে কাঠ কেটে আনছি। ভাই, তোর কি খিদে পেয়েছে? হ্যাঁ রে আপু, আমার তো অনেক ক্ষুধা লেগেছে। বাবা তো এখনো এলো না। বাবা আমাদের এখানে মনে হয় ফেলে রেখে গেছে, আশেপাশে তো কোথাও বাবাকে দেখতে পাচ্ছি না। না না, এমনটা কখনো হতে পারে না। বাবা আমাদেরকে এভাবে রেখে চলে যেতে পারে না। চল আপু, আমরা বাবাকে খুঁজে দেখি। ঠিক আছে, চল ভাই। এরপর বেশ কিছুক্ষণ খোঁজার পরও তারা তাদের বাবাকে আর খুঁজে পেল না।
এদিকে সন্ধ্যা হয়ে এলো, চারিদিকে অন্ধকার। স্বপন ও মিতু ভীষণ ভয় পাচ্ছিল। ভাই, এখন তো অনেকটা অন্ধকার হয়ে এসেছে। বনের ভাগ ভাল্লুক এসে আমাদের খেয়ে ফেলবে। এখন আমরা কি করব ভাই? ভয় পাস না আপু, আমি তো আছি, আল্লাহ আমাদের সাথে আছেন। আমার অনেক খিদে পেয়েছে ভাই। আমরা এখন কিভাবে বাড়ি যাব? আমরা কি কোনোদিন বাড়ি যেতে পারবো না? এরপর স্বপন আর মিতু কোনো পথ খুঁজে না পেয়ে সেখানেই বসে কান্না করতে থাকে। তখন একটি প্রজাপতি তাদের কাছে আসে। দেখ ভাই, কি সুন্দর একটি প্রজাপতি। আমার পিছনে এসো, আমি তোমাদের পথ দেখাবো। কি অবাক কাণ্ড, প্রজাপতি কথা বলছে। চল চল ভাই, ওর পিছনেই আমরা। প্রজাপতি তাদের নিয়ে গেল এক অদ্ভুত বাড়ির সামনে। সেই বাড়িটি আর ওই জায়গা দেখেই স্বপন ও মিতু চমকে উঠল। দেখ আপু, এটা তো মিষ্টি মিঠাই দিয়ে তৈরি একটা বাড়ি, আর চারিপাশের দেয়ালগুলো যেন সন্দেশ দিয়ে বানানো। আর দেখ ভাই, চারিদিকে কত চকলেট। চকলেট দিয়েই বাড়ির চাল তৈরি করা হয়েছে। আমার এত খিদে পেয়েছে, এক টুকরো খেলে কেউ রাগ করবে না তো? কি মজা আপু, অনেক মজা। এত মিষ্টি আমি জীবনেও খাইনি। উম, সত্যি রে ভাই, খুব মজা খেতে। খুব মজা, কি সুন্দর খেতে। মিষ্টি খাবার খেতে খেতে মিতু আর স্বপন এতটা মগ্ন হয়ে গেল যে কখন বাড়িটার দরজা খুলে গেল তারা বুঝতেই পারল না। তখন বাড়ির ভিতর থেকে এক ডাইনি বুড়ি বেরিয়ে এলো। এরে, কে ওখানে? আমার মিষ্টি বাড়িটা কে খুঁজছে? বুড়িমা, আমাদের বড্ড খিদে পেয়েছিল, তাই আমরা অল্প একটুখানি খেয়েছি, দয়া করে রাগ করবেন না। আমরা পথ হাঁটার জঙ্গলে আটকে পড়েছি, দয়া করে আমাদের ক্ষমা করে দিন। আহা বাচ্চারা, তোমরা ভয় পেও না, আমি একদম রাগ করিনি। এসো, ভেতরে এসো, তোমাদের আমি আরো মিষ্টি খাবার খাওয়াবো। এই বুড়ি আসলে ছিল ভয়ঙ্কর এক ডাইনি। আসলে সে এই বাড়ি বানিয়েছিল শিশুদের আকর্ষণ করার জন্য। এই বাড়ির লোভে তাদের ফাঁদে ফেলতো, তারপর তাদের খেয়ে ফেলতো। আহা, কি মোটা তাজা ছেলে মেয়ে, এদের খেতে খুব মজা লাগবে। আপনি কিছু বললেন? বললাম, কি মিষ্টি ছেলে মেয়ে। আহা, তোমাদের দেখে আমার মনটা একেবারে জুড়িয়ে গেল। এরপর ডাইনি স্বপনকে একটি খাঁচায় বন্দি করে ফেললো। শোন মেয়ে, এখন থেকে তুই আমাকে সাহায্য করবি। পানি আনবি, হাঁড়ি মাজবি, বাসার সব কাজ করবি। আর তোর ভাইয়ের জন্য ভালো ভালো খাবার রান্না করবি। কেন কেন বুড়িমা, ওকে ওই খাঁচায় বন্দি করে রাখলেন কেন? ও যেন পালিয়ে না যায়। আমি ওকে মোটা সোটা করে তারপর রান্না করে খাবো। আপু আপু সাবধান, ওই ডাইনি বুড়ি আমাদেরকে খেয়ে ফেলতে চায়। ঠিক ধরেছিস, তোদের জন্যই তো এই মিষ্টি বাড়ি বানিয়েছি। শিশুরা এখানে আসে আর আমি তাদের ধরে ধরে খাই। এরপর থেকে ডাইনি প্রতিদিন ছেলেটিকে দেখতে আসে কতটা মোটা হয়েছে। এই ছোকরা, তোর হাতটা বাড়িয়ে দে তো দেখি, কতটা মোটা তাজা হয়েছিস। স্বপন ছিল ভারী বুদ্ধিমান। স্বপন নিজের হাত না দিয়ে পাশে থাকা কঙ্কালের হাত বাড়িয়ে দেয়। ডাইনির চোখ ছিল ভীষণ খারাপ, সে বুঝতেই পারল না সেটি কঙ্কালের হাড় ছিল।
এভাবেই ডাইনি প্রতিদিন আসতো ছেলেটিকে দেখার জন্য কতটা মোটা হয়েছে তা দেখতে। ছেলেটিও সবসময় সেই কঙ্কালের হাড় দেখাতো। এভাবেই 1 সপ্তাহ পার হয়ে গেল। ডাইনি ক্রমশ অধৈর্য হয়ে পড়ল। কপাল, এই ছেলেটিকে এত ভালো ভালো খাবার খেয়েও মোটা হচ্ছে না কেন? আর অপেক্ষা করতে পারবো না, কাল সকালেই ওকে রান্না করে খেয়ে ফেলবো। এই মেয়ে, যা যা উনুন গরম কর, তোর ভাইকে কাল আমি ওই উনুনেই রান্না করবো। এরপর মিতু চুপি চুপি তার ভাইয়ের কাছে এলো। ভাই, ভাই, বড্ড বিপদ। ওই ডাইনি বলছে কাল নাকি তোকে রান্না করে খাবে। উফ, ভয় পাস না আপু, আমার কাছে একটা বুদ্ধি আছে, শোন। এই মেয়ে, উনুনে ভালো করে জ্বলছে নাকি আগুন? আগুন কি গরম হয়েছে? হ্যাঁ বুড়িমা, উনুন তো জ্বলছে, কিন্তু উনুন কেমন গরম হয়েছে তা তো আমি বুঝতে পারছি না। কি বোকা মেয়ে রে বাবা, এটাও জানিস না? দেখ, আমি তোকে দেখাচ্ছি কিভাবে উনুনের ভিতরে ঢুকতে হয়। আমি ঢুকে দেখছি উনুন কতটা গরম হয়েছে। এরপর ডাইনি উনুনে মুখ দিয়ে আগুনের আঁচ পরীক্ষা করতে লাগলো। আর তখন মিতু তাকে ধাক্কা দিয়ে উনুনের মধ্যে ফেলে দিল। আহ! আহ! ওরে বাবা রে! ওরে বাবা! বাঁচা! বাঁচা আমায়! ওরে হতচ্ছাড়া! তোরা কি করলে? মরে গেলাম রে! জ্বলে গেলাম! বাঁচা! ওরে বজ্জাত ছেলে মেয়ে! আমাকে বাঁচা! বাঁচাও! হয়ে গেছে ভাই, আমি ওই দুষ্ট ডাইনিকে উনুনে ফেলে দিয়েছি। সাব্বাস, সাব্বাস আপু, এবার খাঁচার দরজাটা খুলে দে তাড়াতাড়ি। এরপর মিতু চাবি খুঁজে স্বপনকে খাঁচা থেকে মুক্ত করে দেয়। এরপর তারা মুক্ত হওয়ার জন্য বাহিরে আসতেই দেখলো অবাক কাণ্ড। ভাই, ভাই দেখ, কত হিরে, সোনা, মুক্ত। হ্যাঁ, বুড়ি এতদিন যাদের ধরে এনে খেত আর তাদের সোনা মুক্তগুলো এখানে লুকিয়ে রাখতো। কিন্তু এবার আমরা বাড়ি যাব কি করে? আমরা পথ তো চিনি না রে ভাই। আমরা তো আমাদের বাড়ির পথ হারিয়ে ফেলেছি। আমি তোমাদের পথ দেখাবো। আবার সেই প্রজাপতি? এবার আমরা বেঁচে যাব। চল ভাই, আমরা এই প্রজাপতির পিছনে পিছনেই যাই। প্রজাপতি সামনে সামনে উঠতে থাকে আর পিছনে পিছনে মিতু ও স্বপন যেতে থাকে। কিছু দূর পর তারা গ্রামের পথ পেয়ে যায়। আপু দেখ, এটা তো আমাদের চেনা পথ। হ্যাঁ রে ভাই, এটাই তো আমাদের বাড়ির পথ। সেই পথ দিয়ে যেতে যেতে স্বপন ও মিতু তাদের বাড়িতে পৌঁছে যায়। বাবা, বাবা, আমরা এসে গেছি। মিতু, স্বপন, তোরা ঠিক আছিস বাবা? আমাকে তোরা ক্ষমা করে দিস বাবা। পরে তোদেরকে আবারও আনতে গিয়েছিলাম, কিন্তু তোরা সেখানে ছিলি না। বাবা, মা কোথায়? তোর মাকে সাপে কেটেছিল, তারপরে সে মারা যায়। এরপর মিতু ও স্বপন তার বাবাকে তাদের সাথে ঘটে যাওয়া সব কথা খুলে বলে। আর ওই স্বর্ণ মুদ্রা দিয়ে তারা অনেক সচ্ছল হয়ে যায়। তাদের সংসারে আর কোনো অভাব ও দুর্দশা থাকে না।